সার্বভৌমত্বের প্রশ্নে ভারতকে এক চুলও ছাড় দেবে না বাংলাদেশ, হুঁশিয়ারি হাসনাতের। শিগগিরই জাতীয় ঐক্যের ডাক দেবেন প্রধান উপদেষ্টা। আগরতলায় কনসুলার সেবা বন্ধ বাংলাদেশের, একটি ইস্যু দিয়ে ঢাকা দিল্লি সম্পর্ক মূল্যায়ন করা যাবে না বললেন প্রণয় ভার্মা। 10 বছর ধরে বন্ধ গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের এমআরআই মেশিন, সিটি স্ক্যান, এক্সরেও অচল। ভোগান্তিতে রোগীরা আশ্বাসেই সীমাবদ্ধ সমাধান। এবং কুষ্টিয়ার কুমারখালীতে বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় যত্রতত্র ময়লার ভাগার, স্বাস্থ্য ঝুঁকিতে বাসিন্দারা। ডাম্পিং স্টেশন স্থাপনের দাবি। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত। সার্বভৌমত্ব অখণ্ডতার প্রশ্নে ভারতকে এক চুলও ছাড় দেবে না বাংলাদেশ, জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ছাত্র নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে তার প্রেস সচিব শফিকুল আলম জানান, সব দল ও পক্ষের সঙ্গে বৈঠক শেষে শিগগিরই জাতীয় ঐক্যের ডাক দেবেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন মাহবুব হাসান রিপন। জাতীয় ঐক্য গঠনে মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ছাত্রনেতাদের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে হাসনাত বলেন, যদি সম্পর্ক কোনোভাবে বিচ্যুত হয়, সার্বভৌমত্ব অখণ্ডতার প্রশ্নে এক চুলও ছাড় দেওয়া হবে না। আমাদের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এবং মুসলমান আমরা একসাথে অখণ্ডতার প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে আমরা এক হাত পরিমাণ, এক চুল পরিমাণ আমরা ছাড় দিব না। এর আগে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, রাজনৈতিক দল, ছাত্র সমাজ ও ধর্মীয় নেতাদের সঙ্গে পর্যায়ক্রমে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। সব দল ও পক্ষের সঙ্গে বৈঠক শেষে জাতীয় ঐক্যের ডাক দিতে পারেন বলেও জানান প্রেস সচিব। আগামীকাল উনি বাংলাদেশের সমস্ত পার্টির সাথে, মেজর পার্টিগুলোর সাথে যারা সবাইকে উনি ইনভাইট করেছেন, একটা ডায়ালগ হবে আর কি, তাদের সাথে কথা হবে। মিটিংয়ের উদ্দেশ্য হচ্ছে যে ন্যাশনাল ইউনিটি, উনি ন্যাশনাল ইউনিটির ডাক দিবেন। আগামীকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ধর্মীয় সংগঠনগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলেও জানান শফিকুল আলম। এটা এবং পরের দিন যে উনি রিলিজিয়াস যারা গ্রুপ আছেন তাদেরকে উনি একটা। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। তাদের সাথে উনি একটি বিষয়কে কেন্দ্র করে দুদেশের সম্পর্ক আটকে থাকতে পারে না, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক গঠনমূলক সম্পর্ক চায় ভারত, জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। আগরতলায় হাইকমিশনে হামলার ঘটনায় প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হলে সেখানে হাজির হয়ে তিনি এসব কথা বলেন। এদিকে নিরাপত্তার স্বার্থে আগরতলায় কনসুলার সেবা বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। এসইউ সেলিমের প্রতিবেদন। সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে 2 ডিসেম্বর দুপুরে হামলা চালায় একদল দুর্বৃত্ত। এ সময় সেখানে বাংলাদেশের জাতীয় পতাকা টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলা হয়। হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠনের সমর্থকরা এ হামলা চালান বলে জানা গেছে। এ ঘটনায় মঙ্গলবার বিকেলে দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি তলব করা হলে সেখানে হাজির হন তিনি। পরে বিষয়টি নিয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে কথা হয় প্রণয় ভার্মার। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতীয় হাইকমিশনার জানান, সব ভুলে বাংলাদেশের সাথে ইতিবাচক সম্পর্ক গড়তে আগ্রহী ভারত। Maintained a lot of positive momentum in the relationship. We are willing to engage with the interim government of Bangladesh, and we remain interested in working with the government of Bangladesh to fulfill our shared aspirations for peace, security and development. এদিকে সহকারী হাইকমিশনে হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আগরতলাতে ভিসা ও কনসুলার সেবা কার্যক্রম বন্ধ থাকবে বলে জানানো হয়। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে
10 বছর ধরে নষ্ট এমআরআই মেশিন, সিটি স্ক্যান মেশিনটি চলে না 4 বছর ধরে, বন্ধ রয়েছে এক্স-রে বিভাগও। এমন বাস্তবতায় চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা। হাসপাতাল কর্তৃপক্ষ বছরের পর বছর আশ্বাস দিলেও মেলেনি কোনো সমাধান। মাসুদ পারভেজের প্রতিবেদন, জানাচ্ছেন বুসরাত জাহান। 10 বছর ধরে নষ্ট গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের এমআরআই। কোটি টাকা মূল্যের এসব যন্ত্রপাতি দিনের পর দিন অকেজো হয়ে পড়ে থাকলেও মেশিনগুলো চালুর তেমন কোনো উদ্যোগ নেই হাসপাতাল কর্তৃপক্ষের। ফিল্ম না থাকার অজুহাতে দীর্ঘদিন বন্ধ আছে এক্স-রে মেশিন। রেডিওলজি, আলট্রাসোনোগ্রাম ও ইসিজি ছাড়া সরকারি সুবিধায় মেলে না আর কোনো পরীক্ষা, যে কারণে দীর্ঘদিন ধরে চরম ভোগান্তি পোহাচ্ছেন সরকারি হাসপাতালটিতে প্রতিদিন চিকিৎসা নিতে আসা গোপালগঞ্জের 5 উপজেলা সহ আশেপাশের জেলার কয়েক হাজার মানুষ। এ কারণে সুযোগ নিচ্ছেন বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের দালালরা। এই কাগজটা নিয়ে আমাদের থেকে নিয়ে গেছে, নিয়ে বলতেছে যে এখানে এই আলট্রাসাউন্ড হবে না, সিবিসি হবে না। সরকারি খরচ তো কম আর বাইরের খরচ তো অনেক বেশি। এখন গরিব মানুষ আমরা তো সরকারি হাসপাতালেই আসছি ট্রিটমেন্টের জন্য। বেশিরভাগই পরীক্ষাগুলো আমাদের বাইরে থেকে করাতে হয় এবং এই পরীক্ষাগুলো অনেক চড়া মূল্যে। হাসপাতালে যদি এক্সরে না করে আমরা গরিব মানুষ, তাহলে বাইরে তো বেশি টাকা লাগে। এই পরীক্ষা নিতে যে আলট্রাসাউন্ড, এক্সরে, তারপর সিটি স্ক্যান সবই বাইরে থেকে করা লাগে। এমআরআই, সিটি স্ক্যান সহ অনেক মেশিন বন্ধ থাকায় অতিরিক্ত টাকা দিয়ে বেসরকারি প্রতিষ্ঠান থেকে পরীক্ষা করাচ্ছেন রোগীরা, এমনটা বললেন মেডিকেল টেকনোলজিস্ট। ওই সিটি স্ক্যান হচ্ছে না, এমআরআই নষ্ট, এই এক্সরে ফিল্মের সংকট, ইকো তো মেশিন অনেক আগেই নষ্ট হয়ে গেছে। সমস্যার কথা স্বীকার করে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার জীবিতেশ বিশ্বাস বললেন, সমস্যা সমাধানের চেষ্টা অব্যাহত আছে। এমআরআই মেশিন তো 10 বছর আগে নষ্ট, ওটার খবর যেহেতু এবার টেন্ডার পরীক্ষা একটু দেরি হয়েছে, ফিল্ম আমাদের একেবারে নেই তা নয়, আমরা ভেরি ইমার্জেন্সি দিয়ে সেটা আমরা এখনো। বিষয়টি গুরুত্ব দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে, এমন প্রত্যাশা সেবাগ্রহীতাদের। বুসরাত জাহান, মোহনা সংবাদ। কুষ্টিয়ার কুমারখালীতে বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় যেখানে সেখানে ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। এতে স্বাস্থ্য ঝুঁকি যেমন বাড়ছে, তেমনি পরিবেশ দূষণও ভয়াবহ রূপ নিচ্ছে। এ অবস্থায় দ্রুত মহাসড়কের পাশে ডাম্পিং স্টেশন তৈরির দাবি দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী ও স্থানীয়দের। কুষ্টিয়ার কুমারখালী থেকে পার্থ সারথী ঘোষের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। প্রতিদিন পৌরসভার 9টি ওয়ার্ডের বর্জ্য ফেলা হচ্ছে এই সড়কে। পৌরসভার নিজস্ব কোনো জমি না থাকায় করা হয়নি কোনো ডাম্পিং স্টেশন, তাই বছরের পর বছর ধরে পৌরসভার বর্জ্য এভাবেই ফেলা হচ্ছে সড়কে। শহরের কাজীপাড়া মোড় পার হলেই দেখা যায় সড়কে যাত্রীদের নাকে মুখে কাপড়, কেউ বা মুখে হাত চেপে কোনো রকম চলাচল করছেন। ময়লার বাগারের দুর্গন্ধে শ্বাস নেয়াই যেন দায়। আমরা দীর্ঘদিন যাতায়াত করে এই জায়গায় বিশেষ অসুবিধে, এর গন্ধে আমরা চলতে পারিনি। বহুত সমস্যা, আরো মাছি ভিন ভিন করে বাড়ির ভিতর বহুত মাছি। এদিকে সড়কের দুপাশে ময়লার স্তূপ থাকায় বসবাস করাই কষ্টকর হয়ে পড়েছে স্থানীয়দের। এই কারণে চর্মরোগ দেখা দিচ্ছে অনেকের শরীরে। ময়লাগুলি ভাবে দূষণ রাস্তার পাশে ফেলতেছে, সবাই এই থেকে স্বাস্থ্য ঝুঁকিতে পড়তেছে। পৌরসভার উচিত এখান থেকে এইগুলো অন্য জায়গায় স্থানান্তর করে পথচারীদেরকে এখান থেকে এই কষ্ট লাঘব করানো। বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে না করা গেলে ছড়িয়ে পড়তে পারে এজমা, সিওপিডি, ডায়রিয়া, ম্যালেরিয়ার মতো রোগ, বলছেন চিকিৎসকরা। বায়ু দূষণের জন্য যেটা হয় সেটা হচ্ছে যে দুর্গন্ধ ছড়াবে, সাথে আমাদের বিভিন্ন ধরনের বক্ষব্যাধি রিলেটেড যে অসুখগুলো আছে, এজমা, সিওপিডি, এগুলা বাড়ার সম্ভাবনা থাকে। এই অবস্থায় শীঘ্রই জনবিচ্ছিন্ন এলাকায় ডাম্পিং স্টেশন করার আশ্বাস দিয়েছেন এই কর্মকর্তা। চলতি অর্থবছরের মধ্যে কুমারখালী শহর সংলগ্ন পৌর এরিয়ার মধ্যে অথবা পৌরসভা এরিয়ার বাইরে জনগণ থেকে বিচ্ছিন্ন এলাকাতে আমরা একটি ডাম্পিং স্টেশনের জন্য জায়গা করে সিদ্ধান্ত গ্রহণ করছি। তাহসিন তারিন, মোহনা সংবাদ। মানিকগঞ্জে ধীরে ধীরে কমছে শীতকালীন শাকসবজির দাম, তবে পাইকারি ও খুচরা বাজারে দামের পার্থক্য বেশি থাকায় ভোক্তা পর্যায়ে এখনও সহনীয় নয়। কৃষক থেকে শুরু করে পাইকারি বাজার ও খুচরা বাজারের দামের ব্যবধান অনেক, তবে গত এক সপ্তাহের তুলনায় বাজারের সবজির দাম একটু কম। দর্শক, মানিকগঞ্জ থেকে বাজার পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে সেখান থেকে যুক্ত হবেন সহকর্মী সাধন সূত্রধর।
সাধন নিশ্চয়ই যুক্ত হতে পেরেছি আপনার সাথে। জানতে চাই যে মানিকগঞ্জে বাজার পরিস্থিতি কেমন দেখছেন শাকসবজির দামে, ক্রেতা বিক্রেতা কে কি বলছে? ধন্যবাদ আপনাকে। আমি আছি মানিকগঞ্জ বাস স্ট্যান্ড কাঁচা বাজারে। এখানে আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে শীতকালীন শাকসবজি কিন্তু বাজারে এসেছে। এর মধ্যে আমি পাইকারি বাজার এবং খুচরা বাজার ঘুরে দেখেছি। পাইকারি বাজার ঘুরে দেখেছি যে দাম ফুলকপি 30 থেকে 40 টাকা এবং সিম বিক্রি হচ্ছে 30 থেকে 50 টাকা, যেটা খুচরা বাজারে এসে কিন্তু দামের পার্থক্য অনেক। ফুলকপি বিক্রি হচ্ছে খুচরা বাজারে 50 থেকে 55 টাকা এবং সিম বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা। প্রতিটি দেশি লাউ বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা পাইকারি বাজারে, আর খুচরা বাজারে বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা। এই যে বাজারে যে ব্যবধান, সেটা কিন্তু ভোক্তারা কিংবা সাধারণ ক্রেতাদের মাঝে সহনীয় নয়। আমি যদি একজন বিক্রেতার সাথে কথা বলি, তাহলে আপনি জানাবেন যে আজকের বাজার কিরকম এবং পাইকারি বাজারের সাথে খুচরা বাজারের এত পার্থক্য কেন? পার্থক্য যেমন সিম ধরেন 55 টাকা 60 টাকা কিনতে হয়, আমরা 80 টাকা বিক্রি করি। যেমন কপি ধরেন 40 টাকা কিনতে হয়, 50 টাকা কেজি বিক্রি করি। আবার ধরেন মূলা ধরেন 20 টাকা কিনে 30 টাকা বিক্রি করা। আলু 90 টাকা কিনলে 100 টাকা বিক্রি করে। রুকি পেঁয়াজ আপনার 100 টাকা কিনলে 110 টাকা বিক্রি করা। এইটাই। ধন্যবাদ আপনাকে। আপনি জানলেন যে এই খুচরা বাজারে এসে কিন্তু বাজারের দাম বেড়ে গেছে। আমরা কৃষকদের মাঝে কথা বলে দেখেছি, তারাও কিন্তু বাজারে ঠিক দাম পাচ্ছে না। এই ছিল মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে কাঁচা বাজারের সর্বশেষ খবর। অলি। জি সাধন, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এবার বিজয়ের মাস ডিসেম্বর প্রসঙ্গ। মুক্তিযুদ্ধের এদিন থেকেই দ্রুত পাল্টাতে থাকে যুদ্ধের গতি প্রকৃতি। ভারতীয় বাহিনীর সমন্বয়ে মিত্র বাহিনী এদিন ঝাঁপিয়ে পড়ে সরাসরি যুদ্ধে। মিত্রবাহিনীর যুদ্ধ বিমান হামলা চালাতে শুরু করে পাকিস্তানি সামরিক স্থাপনায়। মুক্তিযুদ্ধের এই দিনের খবর জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। মুক্তিযুদ্ধের এই দিনে ভারতীয় যুদ্ধবিমান ঢাকা ও চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকায় পাকিস্তানি বাহিনীর ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। চীনা মিগ-19 আর মার্কিন স্যাবরজেট সহ ঢাকায় পাকিস্তানি ঘাঁটির প্রায় অর্ধেক বিমান ধ্বংস হয়ে যায় মিত্রবাহিনীর বিমান হামলায়। এদিন মেহেরপুর, মৌলভীবাজারের শামশেরনগর এবং সিলেটের কানাইঘাটের দখল নেয় মুক্তিসেনারা। কমলাপুর বিওপির দখল নিতে 11 নম্বর সেক্টরের সাঁড়াশি অভিযান চালায় মিত্রবাহিনী। রণাঙ্গন পরিস্থিতি অনুকূলে নয় বুঝতে পেরে পাকিস্তানি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান এক বেতার ভাষণে ভারতের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করেন। সেনাবাহিনীকে নির্দেশ দেন সীমান্ত অতিক্রম করার। অন্যদিকে অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ও প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে বৈঠকে বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দানের বিষয়টি নিয়ে আলোচনা করেন। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। সৌন্দর্য বর্ধনের জন্য 14টি পুকুর খনন ও সংস্কার করছে রাজশাহী সিটি কর্পোরেশন। পুকুর সংরক্ষণে প্রায় 60 কোটি টাকা ব্যয়ে জলাশয়গুলোর চারপাশে সবুজায়ন না করে মোড়ানো হয়েছে কংক্রিটের আবরণে। যদিও কোনোটির মালিক সিটি কর্পোরেশন নয়। বিপুল অর্থ খরচ করলেও কোনো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়নি, কেবল চিঠি দিয়ে দায় সেরেছে নগর সংস্থাটি। সানিউল আলম রাজুর প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ হোসেন। রাজশাহী নগরীতে বড় বড় পুকুর ছিল শহরটির ঐতিহ্য। সংস্কারের নামে সেই পুকুরের চারপাশ ভরাট করে বিনোদন পার্ক বানিয়েছে সিটি কর্পোরেশন। বিশাল আয়তনের পুকুরগুলো হারিয়েছে তার অতীতের আকার। 3 দশক আগে রাজশাহী নগরীতে 2500 পুকুর থাকলেও এখন রয়েছে 5 শতাধিক।
বক্ষব্যাধি হাসপাতালে 2টি পুকুরই শুধু নয়, নগরীর প্রায় 9টি পুকুর সংস্কার করছে সিটি কর্পোরেশন। সংস্কারের নামে পুকুরগুলো ছোট হওয়ায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। এই প্রাচীর বড় বড় আমাদের পুকুর ছিল, ঠিকাদারেরা কাজ করতে লাগলো, তখন পুকুরটা আমাদের ছোট করে দিল। পুকুরটা বড় ছিল, তো সংস্কারের জন্য এটা এখন ছোট করে দেওয়া হলো। আমাদের এই পুকুরগুলো সংস্কার হবে, সেই জন্য আগামী অর্থ বছরে এই পুকুরগুলো যেন আমরা লিজ না দিই, সেই জন্য ওনারা অনুরোধ জানাইছে। বিশালাকার পুকুর ছোট হয়েছে স্বীকার করে সিটি কর্পোরেশন বলছে, আগের মেয়রের সময় নেয়া প্রকল্পগুলো শেষ করছেন তারা। আমাদের কাজগুলো শেষ করতে হবে, আর ফিনিশিংটা আসলে নিশ্চয়ই ভালো লাগবে। ডিজাইনগুলো ভালো হয়েছে, ছোট হয়েছে এটা তো স্বতঃসিদ্ধ কথা, আপনাদের সাথে আমরাও একমত। নগরীর যে পুকুরগুলো টিকে রয়েছে সংস্কারের নামে কোটি কোটি টাকা ব্যয়ে সেগুলোর আয়তন ছোট করা কতটা জনবান্ধব বা পরিবেশ বান্ধব তা নিয়ে প্রশ্ন তুলছেন পরিবেশবাদী সংগঠনগুলো। যেসব প্রতিষ্ঠান পুকুর সংরক্ষণ করবে তারাই এখন পুকুর ভরাট করছে। আমরা এর আগে দেখেছি রাজশাহী সিটি কর্পোরেশন অনেকগুলো পুকুর ভরাট করে ছোট সুইমিং পুল বানিয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে পরিবেশবিদদের পরামর্শ না নিয়ে অদক্ষ অপদার্থ পরিকল্পনা যারা করছেন সেই প্রকৌশলীরা এই রাজশাহী নগরীকেই তো অনেকটা ধ্বংস করে ফেলেছেন। 3 দশক আগে রাজশাহী নগরীতে 2500 পুকুর থাকলেও এখন রয়েছে মাত্র 5 শতাধিক। রাজশাহীর ঐতিহ্যের প্রতীক পুকুরগুলো রক্ষায় কার্যকরী পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা রাজশাহীবাসীর। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ। এবার দেশের বাইরের খবর। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বরতায় আরও 36 ফিলিস্তিনি নিহত ও আরও 96 জন আহত হয়েছেন। এতে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে 44,500। গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছে আরও লক্ষাধিক ফিলিস্তিনি। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না। দর্শক, এ পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের বার্তা সম্পাদক সুমন মুস্তাফিজ। জি জনাব সুমন মুস্তাফিজ, স্বাগত আপনাকে স্টুডিওতে। ধন্যবাদ। আপনাকে আমরা কথা বলবো, পত্রিকার শিরোনামগুলো পড়ে আসি। আমরা এর মধ্যে জানিয়ে দিব দেশের শীর্ষ দৈনিকগুলোর প্রধান প্রধান শিরোনাম। শুরুতেই জানাবো প্রথম আলো। তারা শিরোনাম করেছে, আগরতলা মিশনে ভিসা সেবা বন্ধ করল বাংলাদেশ। ভারতের সঙ্গে করা চুক্তি প্রকাশের দাবি ছাত্র নেতাদের, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক। রাজনৈতিক প্রভাবমুক্ত পুলিশ চান বেশিরভাগ মানুষ। দৈনিক ইত্তেফাক, দেশজুড়ে বিক্ষোভ, ভারতীয় হাইকমিশনারকে তলব। আগরতলায় বাংলাদেশি মিশনে হামলার প্রতিবাদ। বাংলাদেশ নিয়ে অপতথ্যের বিরুদ্ধে জাতীয় ঐক্যের ডাক প্রধান উপদেষ্টার। সমকাল, সম্পর্ক স্বাভাবিক করার বার্তা ঢাকা দিল্লির। বাংলাদেশ ভারত টানাপোড়েন, জাতীয় ঐক্যের আহ্বান প্রধান উপদেষ্টার বৈঠক। রয়েছে বাংলাদেশ প্রতিদিন, নজিরবিহীন উত্তেজনা, ঐক্যের ডাক দেবেন প্রধান উপদেষ্টা। ভারতীয় হাইকমিশনারকে তলব, আগরতলায় কনসুলার সেবা বন্ধ। সেবা খাতে ঘুষ 1.5 লাখ কোটি। ডাক দেবেন জাতীয় ঐক্যের, ছাত্র প্রতিনিধিদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। কনসুলেটে হামলার প্রতিবেশীদের মধ্যে বিভেদ সৃষ্টি করবে তারেক রহমান। শিরোনাম ছিল যুগান্তরের। রয়েছে বণিক বার্তা। তারা শিরোনাম করেছে, সরকারি ব্যয়ের 51% খরচ হয়েছে ঋণের সুদ পরিশোধে। জাতীয় ঐক্যের আহ্বানে সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা। 3 মাসের ব্যবধানে মাংসের ভোগ কমেছে প্রায় অর্ধেক। দ্য ডেইলি স্টার, প্রোটেস্ট মাউন্ট, ইউনুস মুভস ফর ন্যাশনাল ইউনিটি। শিরোনাম ছিল, আমরা দেখে নিলাম। সেখানে কিছু ঘটনার যে বিষয়গুলো নিয়ে পত্রিকা শিরোনাম করে সেটি আগেভাগেই আমরা যেমন জানতে পারি, সেটি শিরোনাম হিসেবে সুন্দর করে আসে। আমি যদি প্রথম আলো শিরোনামটি আবার পড়ি, যে আগরতলা মিশনে ভিসা সেবা বন্ধ করল বাংলাদেশ। অর্থাৎ ভারত বাংলাদেশের যে একটি সম্পর্কের টানাপোড়েন চলছে, যদিও সম্পর্কে টানাপোড়েন না, প্রণয় ভার্মা সেটি স্পষ্ট করেছে, একটি বিষয়কে ইস্যু করে তার সম্পর্ক নষ্ট হবে না। আপনার কাছেই যেতে চাই, আপনার মতামত। ধন্যবাদ আপনাকে। যে যদি ভিসা বন্ধের কথা বলি, আমার কাছে মনে হয় এটি দরকার ছিল। হ্যাঁ, কারণ হচ্ছে কোনো একটি দেশে অন্য দেশের মিশন, বৈদেশিক মিশন
সে মিশনকে আপনার নিরাপত্তা দেয়া, তাদের সুযোগ সুবিধা সব কিছু নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট দেশের। আমরা জানি ভারতেরও যেমন আমাদের দেশে বেশ কয়েকটি হাই কমিশন, উপহাই কমিশন, সহকারী হাই কমিশন অফিস আছে, বাংলাদেশেরও আছে ভারতে। তার একটা হচ্ছে ত্রিপুরার আগরতলায়। তো সেখানে সরাসরি হাই কমিশনে এসে উশৃঙ্খল জনতার হামলা, ভাঙচুর, পতাকা অবমাননা, এটা খাটো করে দেখার সুযোগ নাই, বিষয় কোনোভাবেই না। হ্যাঁ, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং দেশাত্মবোধের প্রশ্নে এই ইস্যুকে খাটো করে দেখার সুযোগ নাই। এই ঘটনায় আমরা জানছি যে ভারত আপনার 7 জনকে গ্রেপ্তার করেছে এবং 3 পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে। একই সঙ্গে বাংলাদেশ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জরুরি তলব করা হয়েছিল প্রণয় ভার্মা, ভারতের বাংলাদেশের হাই কমিশনার, যেটা 5 বছরের রেকর্ড, 5 বছরের মধ্যে এরকম ঘটনা ঘটেনি। তো তিনিও এসে ভালো কথা বলেছেন যে একটিমাত্র ইস্যু, এই ইস্যুকে কেন্দ্র করে 2 দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট হবে না বা হতে দেয়া হবে না। এটি নিঃসন্দেহে আশাব্যঞ্জক কথা। তবে সবচেয়ে মানে দুঃখজনক যেটি বিষয় সেটি হচ্ছে যে ভারতের সোশ্যাল মিডিয়া, ইভেন মূলধারার মিডিয়াতেও প্রচণ্ড রকমের প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে। কোন কোন বিষয়গুলো নিয়ে ওরা ইস্যু করছে? সংখ্যালঘু নির্যাতন। তাদের মানে মনোভাবটা এমন যে যেন শুধুমাত্র আওয়ামী লীগ সরকারই, পতিত আওয়ামী লীগ সরকারই সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছে, বাকি কোনো সরকার পারেনি। তাতে কি উস্কানি দিচ্ছে সংখ্যালঘুদের মনে করেন? ডেফিনেটলি। 53 বছরের বাংলাদেশে মিলেমিশে বাস করছি। ছোটখাটো 1-2টা বিচ্ছিন্ন ঘটনা সেটা মানে উদাহরণ হতে পারে না কখনোই। একেবারে শতভাগ সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বাংলাদেশের মানুষ বসবাস করছে। ধর্ম যার যার, উৎসব সবার, সবাই এক কাতারে মিলছে। এই দেশে পাশাপাশি মসজিদ, মন্দির, গির্জা আছে, গির্জায় উলুধ্বনি হচ্ছে, একই সঙ্গে মসজিদে আজান হচ্ছে পাশেই। তো এই একটা সম্প্রীতির দেশে বাইরের দেশে প্রতিবেশী দেশের উস্কানি সংখ্যালঘুদেরকে একদিকে আপনার নেতিবাচক দিকে উৎসাহিত করছে, অন্যদিকে তাদেরকে ভীতও করে তুলছে। তারা ভয় পাচ্ছে যে আমরা কি অনিরাপদ, আমরা কি অনিশ্চিত। এবং এই ঘটনাটা আপনার আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করছে, দেশের ভাবমূর্তি বা নিজেদের মধ্যে যে সম্প্রীতি আছে সেটিকে বিনষ্ট করার একটি চিন্তা, এগুলো বাজে উদ্যোগ নিয়ে সেই বিবেচনায় হাই কমিশন এখানে বলা আছে সংবাদে যে প্রতিদিন 250-300 ভিসা ইস্যু করা হতো এই সহকারী হাই কমিশন থেকে, আগরতলা থেকে। এখন তাদের যেটা দুর্ভোগ হলো যে এই 250-300 মানুষকে কিন্তু প্রতিদিনই দৌড়াতে হবে কলকাতা বা দিল্লিতে ভিসার জন্য, বাংলাদেশি ভিসার জন্য। ভারত তো আমাদেরকে ভিসা দেয়া নিয়ে নানা রকম টালবাহানা, নানা রকম ঝামেলা করছে, সেটা কয়েক মাস ধরেই। সেই বিবেচনায় আমার মনে হয় যে এই সিদ্ধান্তটি সঠিক। যে ঐক্যের ডাক দেবেন প্রধান উপদেষ্টা, আবার ভারতের সঙ্গে করা চুক্তি প্রকাশের দাবি ছাত্র জনতার, ছাত্র জনতা, ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন গতকাল সন্ধ্যায় প্রধান উপদেষ্টা। এবং ঐক্যের ডাকটা যদিও আলোচনায় সবকিছু ছাপিয়ে ভারত ইস্যুই ছিল, ভারতের ছিল, তবে এটি আমাদের মানে জাতীয় স্বার্থেই, জাতীয় প্রয়োজনে আগে থেকেই এটি আলোচনায় ছিল যে প্রধান উপদেষ্টা একটু ঐক্যের ডাক দেবেন। তো ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে কালকে উঠে আসে প্রধানত ভারত বাংলাদেশ সম্পর্কের ইস্যুটাই। এবং সেখানে ছাত্র প্রতিনিধিরা দাবি করছেন যে বিগত সরকারের আমলে ভারতের সঙ্গে যেসব গোপন চুক্তি করা হয়েছে এই চুক্তিগুলোর প্রকাশ চান তারা, এবং 2 দেশের বাণিজ্য ক্ষেত্রে একটা ন্যায্যতা তৈরি করা, অসম বাণিজ্য যাতে না থাকে, এই বিষয়গুলোই আলোচনায় উঠে আসে। আর এই বৈঠকটি প্রধান উপদেষ্টা ছাত্র প্রতিনিধিদের সঙ্গে করেছেন, রাজনৈতিক দলের সঙ্গে করবেন, পেশাজীবীদের সঙ্গে করবেন। বলতে পারি এটি একটি চলমান প্রক্রিয়া, এই বৈঠকটি চলতে থাকবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। সময় খুব কম, আমরা আরও কথা বলতেও সময় না। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ। এরই সাথে শেষ করছি মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও। সার্বভৌমত্বের প্রশ্নে ভারতকে এক চুলও ছাড় দেবে না বাংলাদেশ, হুঁশিয়ারি হাসনাতের। শিগগিরই জাতীয় ঐক্যের ডাক দেবেন প্রধান উপদেষ্টা। আগরতলায় কনসুলার সেবা বন্ধ বাংলাদেশের, একটি ইস্যু দিয়ে ঢাকা দিল্লি সম্পর্ক মূল্যায়ন করা যাবে না বললেন প্রণয় ভার্মা।
10 বছর ধরে বন্ধ গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের এমআরআই মেশিন, সিটি স্ক্যান, এক্স-রে অচল। ভোগান্তিতে রোগীরা, আশ্বাসেই সীমাবদ্ধ সমাধান। এবং কুষ্টিয়ার কুমারখালীতে বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় যত্রতত্র ময়লার ভাগাড়। স্বাস্থ্য ঝুঁকিতে বাসিন্দারা, ডাম্পিং স্টেশন স্থাপনের দাবি। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।